আলোচনা সমালোচনা আর গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না বললেন প্রধানমন্ত্রী। অতীত নিয়ে বেশি চর্চা বাধাগ্রস্ত করতে পারে ভবিষ্যৎকে। একসাথে সহাবস্থানের মাধ্যমে প্রত্যেকে খারাপকে দূরে ঠেলে দিয়ে ভালোকে সাথে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। এই হোক আমাদের আজকের স্বাধীনতা দিবসের অঙ্গীকার, প্রত্যাশা, প্রতিজ্ঞা, শপথ। জ্বালানি তেলের জন্য অপেক্ষা কাটছে না, মজুদ করে সংকট সৃষ্টির অভিযোগ মন্ত্রীর। চট্টগ্রামে জব্দ হলো কয়েক টন ডিজেল। এগুলো যে একটা বড় সিন্ডিকেট করে যে এরকম তেল মজুদ করে রাখে। আবাসিক ভবনের নিচতলা যে এই ডিজেল কেরোসিনের ব্যবসাটা করতেছি, এটি আসলে আমার একটা ভুল। হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে দুইটা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে। পরিস্থিতি সামাল দিতে নানামুখী পদক্ষেপ নিয়েছে ভারত, পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশ। অনিরাপদ ঈদযাত্রা, 10 দিনে প্রায় 300 জনের প্রাণহানি। এবারে সড়ক দুর্ঘটনার বেশিরভাগই অসচেতনতায়। পরিবহন সেক্টরের পুরো সিস্টেমটাই নৈরাজ্য, অব্যবস্থাপনা এবং এক ধরনের মাফিয়া সিন্ডিকেটের কাছে বন্দী। আধিপত্যের দ্বন্দ্বেই সন্ত্রাসী মশির নির্দেশে খুন হন পল্লবী থানা যুবদল নেতা কিবরিয়া। গ্রেফতারের পর র্যাবকে জানায় 204 লোপন ও কাল্লু। দীর্ঘদিন পর দেশে হাম ও গুটি বসন্তের প্রাদুর্ভাব, বাড়ছে রোগীর সংখ্যা। অসচেতনতা আর টিকার বুস্টার ডোজ না দেওয়াকে দুষছেন চিকিৎসকরা। প্রথমে এখানে দুইটা বিচির মতন আমরা বুঝছি যে মশাই কামড় দিছে। এই হাসপাতাল আইছি শনিবারের দিন। আসার দিন অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু এখন ভালো হয়েছে। আলোচনা সমালোচনা ও গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীত নিয়ে বেশি চর্চা বাধাগ্রস্ত করতে পারে ভবিষ্যৎকে, এমন মন্তব্য করছেন তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গুরুত্ব আরোপ করেন অতীতকে ভুলে না গিয়ে বরং আগামীর ভবিষ্যৎ গড়ার দিকে মনোনিবেশ করার উপর। অনুষ্ঠানে তিনি বলেন, অতীতে জিয়াউর রহমানকে খাটো করার যে চেষ্টা করা হয়েছে তা থেকেই প্রমাণিত হয় তিনি মুক্তিযুদ্ধের এক অবিচ্ছেদ্য অংশ। এ সময় বক্তারা বলেন, শহীদ জিয়াকে ইতিহাস থেকে মুছে ফেলার কোনো সুযোগ নেই। এছাড়া দেশে উন্নয়ন প্রসঙ্গে তারা বলেন, আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আছে, তবে ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। জ্বালানি সংকটে বন্ধ রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন। যে কয়েকটি স্টেশনে জ্বালানি মিলছে তাতে গ্রাহকদের দীর্ঘ লাইন। কয়েক ঘন্টা অপেক্ষার পর রেশনিং পদ্ধতিতে মিলছে তেল। স্টেশনের কর্মকর্তারা বলছেন, জ্বালানি সংকটের কারণে ডিপো থেকে রেশনিং করায় আগের তুলনায় তেল পাচ্ছেন কম। আবার অনেক পাম্পে তেল বিক্রি হচ্ছে বোতলে, গ্যালনে। তেল সংকট নিয়ে আতঙ্ক আর ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা। পরিবাগের পাম্পটিতে জ্বালানি তেল মিলছে সকাল থেকেই, তাই এখানে যানবাহনের দীর্ঘ সারি ছাড়িয়েছে কাঁটাবন পর্যন্ত। সরকার বলছে সংকট নেই, কিন্তু তেলের জন্য অপেক্ষার কারণ বুঝতে পারছেন না গ্রাহকরা। 6:30 এসে এখনো তেল এই অবস্থা। এখন যদি 10 লিটার তেল দেয়, তেল গাড়ি চালাবো কেমনে? আর প্রতিদিন তো সিরিয়াল 4 ঘন্টা দেওয়া সম্ভব নয়। এখানকার গ্রাহকরা অনেকেই রাজধানীর অন্যান্য স্টেশনগুলো ঘুরে এসেছেন। জ্বালানির জন্য এখানে তাদের অপেক্ষার প্রহর দীর্ঘ হয়েছে। তেল যদি পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে আমরা কেন এতক্ষণ পর্যন্ত অপেক্ষায় রয়েছি? সরকার বলে তেল আছে, কিন্তু 50% পাম্পই দেবো। এখন সবগুলো পাম্পে যদি দিত তাহলে এত ভিড় হতো না।
নীলক্ষেতের পথের বন্ধু ফিলিং স্টেশনে দেখা গেল যানবাহনের পাশাপাশি বোতল গ্যালনের জট। এসবে করেও অনেকে নিচ্ছেন জ্বালানি তেল। যমুনার ক্যামেরা দেখেই লুকানোর চেষ্টা। একটা সময় আর রাগঢাক না করেই প্রকাশ্যেই নেওয়া শুরু হলো জ্বালানি তেল। জেনারেটের জন্য থানা পারমিশনও আছে এখানে, আমরা বাধ্যতামূলক দিতেই হবে, যেহেতু নাকি এটা পারমিশন আছে থানার। বইয়ের দোকানের জেনারেটর চালানোর কথা বলে একজন গ্যালনে নিলেন জ্বালানি তেল। তাকে অনুসরণ করি আমরা। দোকানের কর্মচারীদের দাবি, নিউ মার্কেট থানা পুলিশের অনুমতি নিয়েছেন তারা। ডিজেল ডিজেল নিতে হইব, আমি বললাম অকটেন দেন, ডিজেল নিতে হইব। দু একটি স্টেশনে জ্বালানি তেল মিললেও বেশিরভাগ স্টেশনে ছিল বন্ধ। সেসবে তেল নেই সাইনবোর্ড ঝুলছে। কর্মচারীরাও বলছেন ডিপো থেকে তেলবাহী ট্যাঙ্কার এখনো এসে পৌঁছায়নি। কখন পৌঁছাবে জানেন না তারা। কালকে ডিপো বন্ধ গেছে, তেল আসে নাকি? আজকে ডিপো থেকে আসে, তেল আসলে আবার বুধবার দিচ্ছিল, এরপরে আর দেয় না, কারণ তেলে আসে না, তেল আইলে এসে দিব। মোটরসাইকেলে 5 লিটার, ব্যক্তিগত গাড়িতে 10 লিটার হিসেবে রেশনিং করা হচ্ছে পাম্পগুলোতে। ডিপো থেকেও রেশনিং করেই পাম্পগুলোতে দেয়া হচ্ছে জ্বালানি তেল। যে চাহিদা আছে সেই চাহিদার উপর ভিত্তি করে দিচ্ছে, বাট কিছুটা রেশনিং করতেছে ওখানেও। তেলের স্বল্পতা সেটা তো কিছুটা তো ন্যাচারালি আছে, সেজন্যই তো আপনার মনে করেন আপনার রেশনিংটা করা। দৃশ্যমান এমন সংকটের মধ্যেও সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে জ্বালানি তেলের সংকট নেই। তবে কিছু পাম্প মালিক ও ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে সিরাজগঞ্জে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। এদিকে দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনগুলোতে ক্রেতাদের ভিড় ছিল। অনেক জায়গায় রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন পাম্প মালিকরা। রংপুর বিভাগের বেশিরভাগ পাম্পেই তেলের সংকট। 70 ভাগেরও বেশি পাম্পে পাওয়া যাচ্ছে না অকটেন পেট্রোল। তবে খোলা বাজারে 3 থেকে 4 গুণের বেশি দামে জ্বালানি তেল বিক্রির খবর পাওয়া গেছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ইরান যুদ্ধের জেরে তীব্র জ্বালানি সংকটের মুখে এশিয়া। চলমান অস্থিরতায় অনেক দেশেই বেড়েছে জ্বালানির দাম। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির পাশাপাশি অভিনব অনেক পন্থাও অবলম্বন করা হচ্ছে। ভারতে পেট্রোল ডিজেলে আবগারি শুল্ক লিটার প্রতি 10 টাকা করে কমানোর ঘোষণা করা হয়েছে। এরপরও কমছে না আতঙ্ক। পেট্রোল পাইপ, গ্যাসের দোকানগুলোতে দেখা মিলছে দীর্ঘ লাইনের, তারপরও মিলছে না জ্বালানি। যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। জোড় তারিখে সড়কে চলবে জোড় নম্বর প্লেটের গাড়ি আর বিজোড় তারিখে বিজোড় নম্বর প্লেটের। জ্বালানি সংকট মোকাবেলায় এমনই এক অভিনব পন্থা অবলম্বন করেছে মিয়ানমার। ইরান যুদ্ধের জেরে জ্বালানির সরবরাহ বিঘ্ন ঘটায় বিক্রিতেও চালু করা হয়েছে রেশনিং পদ্ধতি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে মূলত তৈরি হয়েছে জ্বালানি সংকট। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হওয়ায় ব্যাপক বেড়েছে জাহাজ চলাচলের খরচ, যার জেরে এশিয়ার অনেক দেশেই এরই মধ্যে বেড়েছে পেট্রোল, ডিজেল সহ বিভিন্ন ধরনের জ্বালানির দাম। মূল্য বাড়ানোর পাশাপাশি এরই মধ্যে জ্বালানি ইস্যুতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন সরকার। বিপর্যয়ের সংখ্যায় খাবার, ওষুধ ও কৃষিসহ অতি প্রয়োজনীয় খাতে সরবরাহ নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার বিরুদ্ধে এরই মধ্যে বিক্ষোভও করেছেন পরিবহন শ্রমিকরা। এলপিজির চরম সংকটের কারণে ভারতে কাঠ দিয়ে রান্নায় বাধ্য হচ্ছেন অনেকে। বন্ধ হওয়ার পথে অনেক রেস্তোরাঁ। সরকার ঘাটতি নেই বললেও আতঙ্কিত মানুষেরা পেট্রোল পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন। এমন পরিস্থিতিতে শুক্রবার পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্ক লিটার প্রতি 10 রুপি করে কমানোর ঘোষণা দিয়েছে দিল্লি সরকার। জ্বালানি সংকটের শঙ্কায় থাইল্যান্ডও। বিপর্যয় এড়াতে জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান সরকারের। গড়ে প্রায় 40 ডিগ্রি তাপমাত্রার এই সময়েও অফিস আদালতে এসির ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশও দেওয়া হয়েছে। অতিরিক্ত দাম আর সংকটে হাঁসফাঁস দক্ষিণ কোরিয়ার জনজীবনও। যুদ্ধ শুরুর একদিন পরই পেট্রোল স্টেশনগুলো তেলের দাম বাড়িয়ে দিয়েছে। তাদের হয়তো বেশি দামে জ্বালানি কিনতে হয়েছে, কিন্তু এমন হঠাৎ দাম বাড়ানোটা বিশ্বাসঘাতকতা ছাড়া কিছুই না।
আমি বুঝি না আমেরিকা ফার্স্ট নীতির আড়ালে তারা কেন বিশ্বের অন্যান্য দেশগুলোকে বিপদে ফেলছে। আশা করি এই যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হবে। যেভাবে খরচ বাড়ছে, আমি ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এলএনজি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে আনার দাবি করলেও সংকটের প্রভাব পড়েছে পাকিস্তানেও। জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ পিএসএল আয়োজন করা হচ্ছে দর্শক শূন্য গ্যালারিতে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছে রাজধানীবাসী। সকাল থেকে বাস টার্মিনালে বেড়েছে তাদের ভিড়। যাত্রীরা বলছেন পথে ভোগান্তি হয়নি, স্বস্তিতেই এসেছেন রাজধানীতে। যাত্রাপথে বড় কোনো যানজট না থাকায় সময় মতো পৌঁছেছেন সবাই। সব মিলিয়ে ভালোভাবেই ফিরতে পেরে খুশি। তবে অভিযোগ আছে অতিরিক্ত ভাড়া নিয়ে। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গিয়েও একই বিড়ম্বনার শিকার তারা। মানিকগঞ্জ থেকে এসেছি। না, অনেক ভিড় এই আর কি। নর্মালি তো দেখা যায় যে 7-8 ঘন্টা বা 10 ঘন্টা লাগে মিনিমাম বা ম্যাক্সিমাম আর কি। তো এখন দেখা যাচ্ছে যে আজকে প্রায় সেই কালকে রাতে 8টার দিকে বাসে ওঠা হয়েছে, এখন আসলাম এই মাত্র, প্রায় 15-16 ঘন্টা রাস্তায়। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা পৌঁছাতে পারছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে করে ঢাকায় ফিরছেন যাত্রীরা। স্টেশনে যাত্রীদের উপস্থিতি থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রীরা বলছেন কেউ কেউ ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নেওয়ায় অফিসে যোগ দিতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে সম্ভাব্য ভিড় ও টিকিট সংকট এড়াতে আগেভাগেই ঢাকায় ফিরছেন তারা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। বরিশাল নদী বন্দর এলাকায় রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে। কোনো লঞ্চে খালি নেই কেবিন, লঞ্চের ডেকেও ভিড়। যাত্রীরা বলছেন বরিশাল থেকে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া দাবি করা হচ্ছে, ফলে অনেকেই ভিড় করছেন লঞ্চ ঘাটে। আজ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে 9টি লঞ্চ ছেড়ে যাবে। যাত্রীদের যাত্রা নিরাপদ করতে বন্দর এলাকায় বিআইডব্লিউটিএ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এ বিষয়ে আরো জানাতে বরিশাল লঞ্চ ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, ঢাকাগামী লঞ্চে এখন মানুষের ভিড় কেমন দেখছেন? তাসনিন, বিকেল 5টার পর থেকে যারা রাজধানীমুখী যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বরিশাল বন্দরে আসতে শুরু করেছেন, কিন্তু এখনও কিন্তু যাত্রীরা আসছেন এবং বিভিন্ন জায়গা থেকে দক্ষিণ অঞ্চলের যে 6 জেলার বিভিন্ন জায়গা থেকেই কিন্তু বরিশাল হয়ে তারা রাজধানীতে যাবেন এই উদ্দেশ্যেই কিন্তু বরিশাল নদীবন্দরে ভিড় করছেন। এবং যারা বাসা থেকে বের হয়েছিলেন যে বাস যোগে রাজধানীতে যাবেন খুব স্বল্প সময়ের মধ্যে 3 ঘন্টা বা 3.5 ঘন্টার মধ্যে, তারাও কিন্তু কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে বাসের টিকিট না পেয়ে বা কোথাও কোথাও কিন্তু অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে, এর কারণে কিন্তু তারা আবার ঘুরে এই নদীবন্দরে আসছেন। কিন্তু আজ নদীবন্দর থেকে 9টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা ছিল এবং বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে আরও 4টি লঞ্চ যোগ হয়েছে, অর্থাৎ রাত 8টা থেকে 13টি লঞ্চ বরিশাল নদীবন্দর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। এবং লঞ্চ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা জানিয়েছেন যে কোনো লঞ্চেই কিন্তু কেবিন ফাঁকা নেই, কেবিনগুলো আগেই বুকিং হয়ে গিয়েছে এবং যে ডেক রয়েছে ডেকেও কিন্তু যাত্রীদের তিল ধারণের ঠাঁই নেই। এবং ডেক বাদ দিয়ে সাধারণ যাত্রীদের যে হাঁটা চলার যে জায়গাগুলো রয়েছে কেবিনের সামনে বা ডেকের পাশে বা লঞ্চের সামনে, সেই জায়গাগুলোতেও কিন্তু যাত্রীরা তাদের বিছানা বসিয়ে দিয়েছেন এবং তারা চাচ্ছেন যে আসলে যেভাবেই হোক ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার জন্য। এবং বিআইডব্লিউটি এর পক্ষ থেকে জানানো হয়েছে যে অতিরিক্ত যাত্রী যাতে কোনো লঞ্চে ধারণ না করে সেদিকে কিন্তু লঞ্চ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। তারা চেক করে দেখছেন যদি কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করে সেক্ষেত্রে সেই লঞ্চটি দ্রুত ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে। তবে এখন পর্যন্ত যারা এখানে যাত্রী আসছেন তারা কিছুটা আসা যাওয়ার পথে ভোগান্তির কথা বলেছেন বা লঞ্চে জায়গা নেই, কেবিনের টিকিট পাচ্ছেন না, এছাড়া কিন্তু আসলে তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। লঞ্চ কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছেন যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বরিশাল নদীবন্দর ত্যাগ করতে পারে
প্রতিটি লঞ্চে সেই দিকটা খেয়াল রাখা হয়েছে। যেহেতু দীর্ঘ ছুটি ছিল, ঈদ উল ফিতরের ছুটি ছিল, পাশাপাশি যারা চাকরি করেন তারা অতিরিক্ত ছুটি নিয়ে এসছেন, মহান স্বাধীনতা দিবসের ছুটি ছিল, আজ সরকারি ছুটি, সব কিছু মিলিয়ে যারা দীর্ঘ ছুটি নিয়ে দক্ষিণ অঞ্চলে এসেছিলেন তারা কিন্তু অবশেষে ছুটি কাটিয়ে তারা দক্ষিণ অঞ্চল থেকে রাজধানীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তাসনিম, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ কাউসার। ঈদযাত্রা কি দিন দিন প্রাণঘাতী যাত্রা হয়ে উঠছে? কেন অনিরাপদ হয়ে যাচ্ছে সড়ক, নৌ এমনকি রেলপথ? কেন এত প্রাণহানি এবছর? তার উপর মৃত্যুর হিসাব নিয়েও ধোঁয়াশা। বিশেষজ্ঞরা বলছেন অসচেতনতা, দায়িত্বহীনতা, তথ্যের ঘাটতি, যথাযথ পদক্ষেপের অভাব দায়ী এসব দুর্ঘটনার জন্য। তাহলে মুক্তির উপায় কি? খোঁজ নিয়েছেন তানভীর সিদ্দিক টিপু। সড়ক, রেল বা নৌপথ, কোথায় নিরাপদ যাত্রী? নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা দেবে কে? নাকি এভাবেই ঝরতে থাকবে প্রাণ? মেনে নিতে হবে মূল্য নেই মানুষের জীবনের। বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে 2022 থেকে 2025 পর্যন্ত ঈদ যাত্রায় প্রাণ গেছে 3000-এর বেশি মানুষের। চলতি বছর ঈদের ছুটিতে 17 মার্চ থেকে 27 মার্চ দুপুর পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছে 279 জন। যদিও সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT এর হিসাব বলছে 17 থেকে 23 মার্চ পর্যন্ত 7 দিনে 92টি সড়ক দুর্ঘটনায় 100 জনের মৃত্যু হয়েছে। সরকারি বেসরকারি হিসাবের এই গরমিল কেন? রোড সেফটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জানালেন, সরকারের হিসাব মূলত পুলিশের দেওয়া তথ্যে নির্ভরশীল, তাই অনেক তথ্যই পৌঁছায় না সরকারের কাছে। তথ্যের ঘাটতিতে টনক নড়ছে না দায়িত্বশীলদের। সিস্টেমের গ্যাপ। সরকার যে নাম্বারটা বলছে তো পুলিশের রেকর্ড থেকে, পুলিশ যেগুলোকে কেস এন্ট্রি করেছে, যারা ডেড বডিটা নিয়ে চলে গেছে, লাশটা নিয়ে গেছে মুসলিম, যেটা তার এন্ট্রিতে আসেনি, স্বাভাবিকভাবে সরকারের হিসাবে সেটাকে এইভাবে ক্যাটাগরাইজ করা হচ্ছে না। সরকার দেখছে 100 জন, সেটার জন্য তার রিপোর্ট যেটা হবে, যখন এটা 400 জন হবে তার জন্য তার স্বাভাবিকভাবে 4 গুণ রিপোর্ট হবে, কিন্তু ওনার কাছে ওই 4 জনের ইনফরমেশন যাচ্ছে না। এই গবেষক জানাচ্ছেন, এবারের দুর্ঘটনাগুলোর বেশিরভাগই উচ্চ গতির কারণে নয়, ঘটেছে অসচেতনতার কারণে। একটাও স্পিডের জন্য না, শুধুমাত্র অসচেতনতার জন্য, শুধুমাত্র আমার রেসপন্সিবিলিটি আমি ফুলফিল না করার জন্য। সো দিস ইজ ভেরি অ্যালার্মিং। সো আমরা আসলে কেয়ারলেস হয়ে গেছি, মেনেই নিছি রাস্তায় বের হলে আমি ফিরে আসবো কিনা জানি না। এই দুর্দশার মূলে কি? এর থেকে উত্তরণের পথই বাকি। এই নগরবিদ বলছেন, পুরো সিস্টেমটাই নৈরাজ্য আর অব্যবস্থাপনার হাতে বন্দী। আমাদের পরিবহন সেক্টরের পুরো সিস্টেমটাই নৈরাজ্য, অব্যবস্থাপনা এবং এক ধরনের মাফিয়া সিন্ডিকেটের কাছে বন্দী। সমঝোতা করতে 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 দেখা যাচ্ছে যে আমরা যেখানে রুল অফ ল ট্রান্সপোর্টের ক্ষেত্রে যেটা হওয়ার কথা সেখানে আমরা ছাড় দিচ্ছি। যেখানে যে গাড়িতে তার ক্যাপাসিটির বাইরে দ্বিগুণ লোক উঠছে, লঞ্চে দ্বিগুণ লোক উঠছে, এটা বলা হচ্ছে ঈদযাত্রা। কিন্তু ঈদযাত্রায় যখন মানুষটা মারা যাবে তখন তো তার এটা অনন্ত যাত্রা হয়ে যাবে। তাহলে উত্তরণের উপায় কি? সিস্টেমটাকে যদি আমরা সত্যিকার অর্থেই যদি কারেকশন করতে চাই তাহলে আমাদের জিরো টলারেন্স, যে আমরা কোনো ক্ষেত্রেই ছাড় দিব না। প্রয়োজন হলে আমাদের যাতায়াতের ক্ষেত্রে আমাদের কিছু বিলম্ব হতে পারে, কিছু মানুষ হয়তো সাফার করতে পারে, কিন্তু ধীরে ধীরে আমরা 2 বছর, 5 বছর, 10 বছর মেয়াদি আমরা পুরো সিস্টেমটাকে নতুন করে তৈরি করব। এই জন্য সরকারের কিন্তু একটা স্ট্রং গুডউইল দরকার। সমস্যা দীর্ঘদিনের, জানা আছে মুক্তির পথও, কিন্তু তারপরও দুর্বৃত্তায়নের বৃত্তে বন্দী নাগরিক জীবন। এবার কি অবসান হবে দমবন্ধ এই পরিস্থিতির? তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। যশোরের ফতেপুরে নড়াইল এক্সপ্রেসের যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড হয়েছে। এতে কেউ হতাহত হননি। বাসযাত্রীরা জানায়, বিকেল 4টার দিকে মনিহার কাউন্টার থেকে বাসটি ঢাকার যশোরের ফতেপুরে নড়াইল এক্সপ্রেসের যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড হয়েছে। এতে কেউ হতাহত হননি। বাসযাত্রীরা জানায়, বিকেল 4টার দিকে মনিহার কাউন্টার থেকে বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ফতেপুর পৌঁছালে চলন্ত বাসে আগুন ধরে যায়। বাসটিতে 60 জন যাত্রী ছিল। আগুনের সূত্রপাত বুঝতে পেরে চালক দ্রুত যাত্রীদের নামিয়ে দেন। এরপরই বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সন্ধ্যার বাংলাদেশে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। চট্টগ্রামে প্রশাসনের চোখের সামনে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ জ্বালানি তেলের রমরমা বাণিজ্য। শক্তিশালী একটি সিন্ডিকেট অসাধু চক্রের সহায়তায় সরকারি ডিপো থেকে তেল সংগ্রহ করে বেশি দামে বিক্রি করছিল চালকদের কাছে। নগরীর পতেঙ্গা এলাকায় দিনভর অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৬,০০০ লিটার জ্বালানি তেল। সড়কের পাশে একটি নামহীন টিনশেড ঘর, সেই ঘরের পেছনে টিনে ঘেরা বিশাল খোলা জায়গায় ড্রামে ড্রামে মজুত করে রাখা হয়েছিল হাজার হাজার লিটার ডিজেল, মোবিল ও অকটেন। দুটি মোটর দিয়ে তা গ্রাহকদের সরবরাহ করা হতো। স্থানীয়দের দাবি, পতেঙ্গার এই এলাকায় দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে চলছিল এমন রমরমা অবৈধ ব্যবসা। অভিযোগ রয়েছে প্রভাবশালী একটি চক্র রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে তেল সংগ্রহ করত। ডিপো থেকে তোলা সরকারি তেল কম দামে এই চক্রের কাছে বিক্রি করা হতো। পরে তারা সেই তেল বেশি দামে চালকদের কাছে সরবরাহ করত। পাম্পে গেলেও তেল নাই, দোকানেও তেল নাই, তো আমরা কোথায় যাব? কিন্তু আসলে দেখা যাচ্ছে কি অবশেষে এখানে তেলগুলো কি করে রাখছে ওনারা, সিন্ডিকেট করে স্টক করে রাখছে। এখন বাংলাদেশে প্রায়ই তেল শর্ট, পাম্পে তেল পাচ্ছে না, মানুষ হয়রানি হচ্ছে। তো এই যে এখানে জমানো তেলটা থেকে গেছে, এরকম না ইয়ের কারণে তো পাম্পগুলোতে তেল পায় না। যেমন আমি বাইক চালাই, আমি অকটেন পাই না, বাইক বারও করতে পারি না। স্থানীয়রা জানায়, আলমগীর নামে একজন অবৈধভাবে জ্বালানি মজুত করত। পতেঙ্গা এলাকায় আরও অন্তত ৮ থেকে 10টি গোপন স্পটে প্রতিদিন বিক্রি হয় হাজার হাজার লিটার তেল। আমাদের এই রুটে আরও অনেকগুলো আছে দোকান। আপনারা যত অভিযান করবেন একটাতে করলে হবে না, আপনারা অভিযান সবগুলোতে চলমান থাকতে হবে। পদ্মা মেঘনা যত গাড়ি আছে এরা দিয়ে যায় এদেরকে, এরা চোরা কিনে অবৈধ, এটাই অবৈধ। আরো ৭-৮টা আছে এখানে, কথা বুঝছেন? ওরা আরো উল্টা, এই প্রশাসন তো এদের সাথে জড়িত। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে শুক্রবার চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় প্রায় ৬,০০০ লিটার তেল, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। টাইপ অফ গুদাম ঘর আর কি, সাইডে আর কি দোকান, ওই জায়গায় আর কি ওইখানে অভিযান করে দেখা গেল যে ওইখানে প্রায় ৩০ প্রায় না আর কি ৩০ বেল প্রায় ৬,০০০ লিটার তেল পাওয়া গেল। এক দশকেরও বেশি সময় ধরে অবৈধ এই ব্যবসা চললেও প্রশাসন ছিল নিষ্ক্রিয়। তাই রাষ্ট্রীয় সম্পদের অপচয় বন্ধে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। শেরপুরে আবাসিক ভবনের নিচে ২৫,০০০ লিটার তেল ধারণ ক্ষমতার ট্যাঙ্ক বানিয়ে ডিজেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে শহরের গোপালবাড়ি এলাকায় অভিযান চালায় স্থানীয় প্রশাসন। অভিযানে একটি ৫তলা আবাসিক ভবনের নিচতলায় ডিজেল মজুত করে রাখার সন্ধান মেলে। এ সময় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই আবাসিক এলাকায় দাহ্য পদার্থ মজুত করার অভিযোগে মেসার্স সিমলা ট্রেডার্স নামের ওই প্রতিষ্ঠান মালিককে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে একদিনের মধ্যে মজুতকৃত তেল ও ট্যাঙ্ক সরানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। আবাসিক ভবনের নিচতলা যে এই ডিজেল কেরোসিনের ব্যবসাটা করতেছি, এটি আসলে আমার একটা ভুল। সেই মানুষ আমাকে নির্দেশ দিচ্ছে যে আপনি আগামীকালকের মধ্যে আপনি তেলগুলি সরাই নেবেন। আগামীকালকে বিকেলের মধ্যে, যেহেতু এটা দাহ্য পদার্থ এবং এখানে যারা আবাসিক বিল্ডিংয়ে যারা আছেন তাদের সেফটির জন্য যত দ্রুত সম্ভব এটা সরিয়ে ফেলাতে আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী মশিউর রহমান মশির নির্দেশে খুন করা হয় পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড। কিলিং মিশনে অংশ নেয়া 2 শুটার লোপন ও কাল্লুকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে র্যাব ৪। ৫ আগস্টের পর থেকে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ছিল মশি ও কিবরিয়ার মধ্যে। আওয়ামী লীগ সরকারের পতনের পর 4 স্টার গ্রুপের মশিউর রহমান মশির সাথে দূরত্ব বাড়ে পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়ার। এক পর্যায়ে কিবরিয়ার হাতে চলে যায় এলাকার আধিপত্য, যার জের ধরে কিবরিয়াকে খুনের নির্দেশ দেন বিদেশে পলাতক আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী মশি। গত 17 নভেম্বর প্রকাশ্যে দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা কিবরিয়াকে। 3 শুটারের মধ্যে ঘটনার দিন একজনকে আটক করে স্থানীয়রা। পলাতক দুজনকে বৃহস্পতিবার মধ্যরাতে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব ৪। তারা হলেন কিলিং মিশনে গুলি চালানো লোপন ও কাল্লু। সিসি ক্যামেরার ফুটেজ তাদেরকে দেখালে আসামিরা নিজেদেরকে শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করার কথা স্বীকার করে। পরবর্তীতে আসামিদেরকে আমরা যখন হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি লোপন
সে জানায় যে তার অস্ত্রটি তার কাছে আছে। মূলত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এই হত্যাকাণ্ড বলে জানায় র্যাব। মসির যে অন্যান্য জুট ব্যবসাকে নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, হাউজিং ব্যবসা, ডেভেলপার ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, এগুলোতে কিবরিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর কারণেই কিবরিয়াকে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। এর আগে এই খুনের সাথে জড়িত পাতা সোহেল ও বুকপোড়া সুজনকেও গ্রেফতার করে র্যাব 4। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাগেরহাটের চিতলমারীর চিঙ্কুড়িয়া গ্রামে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় এলাকা থমথমে। এ পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। এদিকে একই উপজেলার শিবপুর গ্রামে কলেজ ছাত্র আমির হামজাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। পরিবারের ধারণা পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড। বাগেরহাটের চিতলমারীর চিঙ্গুড়িয়া গ্রাম জুড়েই চলে তাণ্ডব। বৃহস্পতিবার রাতে জ্বালিয়ে দেয়া কয়েকটি বাড়ির আগুন সকালেও পুরোপুরি নেভেনি, চারপাশে পোড়া গন্ধ। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে জমিজমা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাইদ বিশ্বাস গোষ্ঠী ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ মঞ্জুরুল আলম গোষ্ঠীর মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। নিহত হন মঞ্জুরুল গ্রুপের রাজীব শেখ নামে একজন, আহত হন অন্তত 15 জন। সংঘর্ষের সময় 10টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়া হয়। প্রায় 2 দশক ধরে চলা দুপক্ষের বিরোধে এ নিয়ে 7 জন প্রাণ হারিয়েছে বলেও জানান স্থানীয়রা। পুলিশ সহায়তা নইয়ে দাবড়াই দিয়ে সরাই ওরা ঢুকিয়ে লুটপাট করিয়ে তারপর ধরাইছে। আমরা কোন দিক কিরা চলে গেছি জানি না। এইভাবে আগুন দিয়ে চাইছে গায়ে দিয়েছে, কেউ গায়ে দিয়ে না বার হতে পারে, এই কাজ করছে। সংঘর্ষের পর থেকে এলাকা থমথমে, মোতায়েন রয়েছে পুলিশ। 10 থেকে 12টি বাড়িতে আগুনের ঘটনা ঘটে এবং একজন নিহত হন। এই ঘটনায় আমরা একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এদিকে চিতলমারীর শিবপুর গ্রামে বৃহস্পতিবার বিকেলে কলেজ ছাত্র আমির হামজাকে গুলি করে হত্যার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্বজনরা জানায় মোটরসাইকেলে আসা 10-12 জন ব্যক্তি হেলমেট পরা অবস্থায় বাড়িতে ঢুকে পুলিশ পরিচয়ে হামজাকে ধাওয়া করে। পালানোর সময় তাকে গুলি করে হত্যা করা হয়। পরিবারের ধারণা পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড। একদিন দেখলাম যে আসে ভিতরে ঢুকলো মাস্ক পরা, শার্ট গায়ে দেয়া। আমি ওকে জিজ্ঞেস করলাম কে রোডের না আপনারা, আমরা পুলিশের লোক। অনেক পুরানো জেট টানছে, অনেক পুরানো, যখন বুঝতো না, ভালো মন্দ বুঝতো না। দেখা যাচ্ছে ওই এলাকায় ওইভাবে গ্যাঞ্জাম ফ্যাসার, তো আমাকে এলাকা এমনি খারাপ। এ ঘটনায় চিতলমারী থানায় মামলা হয়েছে। পুলিশ পরিচয়ে এভাবে হত্যার ঘটনায় রহস্য তৈরি হয়েছে। খুলনার 2টা গ্রুপের ভিতরে বন্ধু ছিল, সেটাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা করতে পারে। আগে একটি অস্ত্র মামলা আছে বলে আমরা জানতে পেরেছি। এটা জানতে পারিনি যে পুলিশ পরিচয় আসছে কিনা, তবে যদি এরকম পরিচয় আসে বা আমরা তদন্ত করে দেখব যে এই ধরনের পরিচয় আসছে কিনা। নিহত আমির হামজা খুলনার সুন্দরবন কলেজের ছাত্র ছিলেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। বহু বছর পর আবারও হাম ও গুটি বসন্তের প্রাদুর্ভাব। রাজধানীতে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি 120 জন রোগী, যাদের বেশিরভাগই হাম ও গুটি বসন্তে আক্রান্ত শিশু। চিকিৎসকরা জানান, টিকাদানে অভিভাবকদের অসতর্কতা আর বুস্টার ডোজ না দেওয়ায় এই প্রাদুর্ভাব। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে হাম ও গুটি বসন্তে আক্রান্ত রোগীর সংখ্যা। বহু বছর পর এই 2 রোগের এমন প্রাদুর্ভাবে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন 120 জন রোগী। তাদের বেশিরভাগই শিশু, যারা হামে আক্রান্ত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 700 জন। প্রথমে এখানে 2টা বিচির মতন আমরা বুঝছি যে মশায় কামড় দিয়েছে। এই হাসপাতালে আইসি শনিবারের দিন, আল্লাহ হেন থেকে আরো বাড়তি বাইরে গেছে। আমরা প্রাইভেট ডাক্তার দেখাইছি, পরে বলতেছে যে ওর হাম হয়েছে। 4-5টা হাসপাতালে ঘোরাঘুরি করছি, তো ঘোরাঘুরি করার পর আমি এই হাসপাতালের ঠিকানা দিচ্ছি। বাংলাদেশ শিশু মেডিকেল থেকে পাঠানো হয়েছে। আসার দিন অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু এখন ভালো হয়েছে। নার্সগুলা ব্যবহার খুবই খারাপ। এজন্য টিকাদানে অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করেছেন হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসক। জানালেন, বুস্টার ডোজ না নেয়ার জন্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। 7-8 বছর পর পর একটা আউটব্রেক হয়, কিন্তু তাও এত বেশি না। এর মূল কারণ হইতেছে কয়েকটা। একটা হচ্ছে যে বাচ্চার মাদের উদাসীনতা, আর তার সাথে আসলে
একটা যে সরকার পরিবর্তনের পর এটাও একটা রাজনৈতিক ব্যাপার আসছে যে ঠিক মতো আসলে ওনারা বুঝে উঠতে পারে নাই, যেমন ভ্যাকসিন মানে করে এটা রিইনফোর্সমেন্ট বা বুস্টার ডোজ দেওয়া হয় প্রতি 5 বছর পর পর, এটা ওই সময় পড়ে গেছিল 2024-এর শেষের দিকে বা 25-এ, এইটাও একটা কারণ। এদিকে চিকিৎসাধীন রোগীর স্বজনরা হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা কম, ফলে ভোগান্তি বাড়ছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। মৌলভীবাজারে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপি গ্যাস মজুদের দায়ে 2টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। বিকেলে শ্রীমঙ্গলের সাতগাঁও ও রুস্তমপুর এলাকায় অবৈধভাবে গ্যাস ও জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় 2টি প্রতিষ্ঠানের এলপিজি গ্যাস অবৈধভাবে মজুদ রাখা এবং অতিরিক্ত অকটেন ও পেট্রোল সংরক্ষণের প্রমাণ মেলে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার মহিবুল্লাহ আকন। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় প্রশাসন। অপতথ্য মোকাবেলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে প্যানেল আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করতে হবে গণমাধ্যমকে। সেজন্য বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বাধীন গণমাধ্যমের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। অপতথ্য মোকাবেলায় বৈশ্বিকভাবে একটি স্বাধীন ও পেশাদার গণমাধ্যম বা চতুর্থ স্তম্ভ গড়ে তোলা অপরিহার্য। সম্মেলনে তথ্যমন্ত্রী বাংলাদেশে ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবেলার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এ সময় রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন মানবিক বিষয়ে তুরস্কের সমর্থনের প্রশংসা করেন তিনি। Near about 17-18 years, there was a fascist regime. So the manipulation of digital communication was one of the weapons which was used by them, and people was also victim for that reason. 5 আগস্টের আগে ও পরে পুলিশ সহ অনেক মানুষ নিহত হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে প্রেস ব্রিফিংকালে তিনি মন্তব্য করেন। আইজিপি আরও বলেন, কথায় কথায় তরুণরা রাস্তায় নেমে অবরোধ করে এটি ঠিক নয়, এতে সবারই ক্ষতি হয়। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমানে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন উপহার দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশও অনেক লোকই মারা গিয়েছে। আইন অনুযায়ী প্রত্যেকটা জিনিসের যা হবার সেটাই হবে, এর বাইরে আমার আর কোনো বক্তব্য নেই। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবারও কয়েক দফায় রাজধানী সহ একাধিক শহরে মিসাইল ছোঁড়ে রেভলিউশনারি গার্ড। একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত বেশ কয়েকজন। এছাড়াও অন্যান্য শহরগুলোতেও মিলেছে ক্ষয়ক্ষতির খবর। সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেও মিসাইল ড্রোন হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরান জুড়ে আগ্রাসন চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। পূর্বাঞ্চলে মিলেছে বিস্ফোরণের খবর। ইস্পাহানের একটি কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত। এছাড়া লেবাননের বৈরুত সহ দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। যৌথ বাহিনীর চলমান আগ্রাসনে ইরান ও লেবাননের প্রাণহানি ছাড়িয়েছে 3000। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।